আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইংরেজি সাহিত্যের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে ১৬৬০ থেকে ১৭৯৮। ১৬৬০ থেকে ১৭৯৮ এই সময়কে বলা হয় দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক যুগের আগের সময়কে বলা হয় দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখান থেকে ৩৬তমতে প্রশ্ন ছিল, ৩৭তমতে ছিল, ৩৮তমতে ২টা প্রশ্ন ছিল, ৪০তমতে একটা ছিল, ৪৩তমতে ২টা প্রশ্ন ছিল, ৪৪তমতে ২টা প্রশ্ন ছিল, ৪৫-এ ছিল একটা, আবার ৪৬তমতে ২টা প্রশ্ন ছিল। সুতরাং বোঝা যাচ্ছে এই টপিকটাও অনেকটা গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা বা একটা প্রশ্ন হতে পারে। আশা করি ৪৭তমতে এখান থেকে একটা প্রশ্ন হবে। আমরা এখান থেকে খুব বেশি পড়তে হবে না। এখান থেকে মাত্র 11 জন রাইটার সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখলেই এই 2 নাম্বার পারা যাবে ইনশাআল্লাহ। প্রথমেই জানবো জন বানিয়ান নিয়ে। জন বানিয়ান থেকে এখন পর্যন্ত বিসিএসে কখনো কোনো প্রশ্ন হয় নাই, সুতরাং এখান থেকে অনেক বেশি কিছু পড়তে হবে না। শুধুমাত্র তার বিখ্যাত একটি সাহিত্যকর্ম দ্য পিলগ্রিমস প্রোগ্রেস এটা জানলেই হবে। দ্য পিলগ্রিমস প্রোগ্রেসের লেখককে জন বানিয়ান। এখান থেকে আর কিছুই পড়তে হবে না। তারপর জন ড্রাইডেন থেকে ৪৪তম বিসিএসে প্রশ্ন ছিল। ৪৪তম বিসিএসে প্রশ্ন ছিল অল ফর লাভ। এই গ্রন্থের লেখককে জন ড্রাইডেন। ৪৪তম বিসিএসে প্রশ্ন ছিল। জন ড্রাইডেন থেকে আমরা জানব তিনি ছিলেন ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজমকে জন ড্রাইডেন। তার একটা সাহিত্যকর্ম ছিল দ্য এনচ্যান্টেড আইল্যান্ড। এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা তিনি উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট এর সমালোচনা করে লিখেছিলেন। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ রচনা ছিল দ্য টেম্পেস্ট, আর এই দ্য টেম্পেস্টকে সমালোচনা করে তিনি লিখেছেন দ্য এনচ্যান্টেড আইল্যান্ড। আর অল ফর লাভ তো আগেই বলেছি, ৪৪তম বিসিএসে ছিল। অল ফর লাভ কে লিখেছেন? জন ড্রাইডেন। এখন সামনে আসতে পারে অল ফর লাভ, এটা কোন ধরনের রচনা? এটি একটি হিরোইক ট্র্যাজেডি। অল ফর লাভ এটা আসতে পারে। তার আরেকটি বিখ্যাত সাহিত্যকর্ম অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, এটাও সামনে আসতে পারে। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল গ্রন্থের লেখককে জন ড্রাইডেন। তার আরেকটি বিখ্যাত স্যাটায়ারিক্যাল পোয়েম ম্যাকফ্ল্যাকনো, তার একটি স্যাটায়ারিক্যাল পোয়েম। জন ড্রাইডেন থেকে এর চেয়ে বেশ কিছু জানতে হবে না, যেহেতু এখান থেকে মাত্র একবারই বিসিএসে প্রশ্ন আসছিল, ৪৪তম বিসিএসে। মনে হয় না ৪৭তম এখান থেকে আসলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা পড়ব ড্যানিয়েল ডিফো থেকে এখন পর্যন্ত বিসিএসে কোনো প্রশ্ন হয়নি, সুতরাং এখান থেকে যদি আসে খুবই ভাষা জ্ঞান থেকে আসবে, খুব বেশি ডিপলি পড়তে হবে না। ড্যানিয়েল ডিফো থেকে শুধুমাত্র একটি সাহিত্যকর্ম পড়লেই হবে, সেটি হচ্ছে রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো লেখককে ড্যানিয়েল ডিফো। এটা হচ্ছে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। এই কারণে এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। রবিনসন ক্রুসোর দুজন বিখ্যাত ক্যারেক্টার ক্রুসো এবং ফ্রাইডে। এই ফ্রাইডে একটু অন্যরকম, এটা আসতে পারে যে ফ্রাইডে চরিত্রটি কার সৃষ্টি? এটা হতে পারে ড্যানিয়েল ডিফো। তারপর পড়ব উইলিয়াম কনগ্রিভ থেকে 43তম বিসিএসে প্রশ্ন ছিল, যদিও এর আগে কখনোই প্রশ্ন হয়নি। 43তম বিসিএস থেকে এখান থেকে প্রশ্ন ছিল দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখককে উইলিয়াম কনগ্রিভ মূলত কমেডি অফ ম্যানার্সের জন্য বিখ্যাত। তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটি 43তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। তার আরও দুটি বিখ্যাত সাহিত্যকর্ম পড়া যেতে পারে লাভ ফর লাভ এবং দ্য ওল্ড ব্যাচেলর। এগুলোতে ভবিষ্যতে প্রশ্ন হতে পারে। যেহেতু 43তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, এখান থেকে 47তম বিসিএসে প্রশ্ন আসতেও পারে, আর এগুলো পড়া যেতে পারে। এখন পড়ব জোনাথন সুইফট থেকে 12তম বিসিএস, 38তম বিসিএস এবং 46তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। 47তম বিসিএস আসার সম্ভাবনা একটু কম, যেহেতু 46তম বিসিএসে প্রশ্ন এসেছিল। তো আমরা তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিব। তিনি ছিলেন মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার। এখান থেকে এই প্রশ্নটাই বারবার এসেছিল 38তম বিসিএস এবং 46তম বিসিএস, অর্থাৎ একই জিনিস বারবার রিপিট হয়েছে। তাও তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো জেনে নিব। তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে গালিভার্স ট্রাভেল। তিনি মূলত এই সাহিত্যকর্মের জন্য বিখ্যাত, গালিভার্স ট্রাভেল, এ মডেস্ট প্রপোজাল, এ টেল অফ এ টাফ। এখানে এ টেল অফ টু সিটিজ, আমরা জানি এ টেল অফ টু সিটিজ একটি বিখ্যাত সাহিত্যকর্ম। ভিক্টোরিয়ান ঔপন্যাসিক
চার্লস ডিকেন্সের। যেহেতু চার্লস ডিকেন্স একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং ওনার থেকে বারবার বিসিএস এর প্রশ্ন এসে থাকে, তাই এখানে একটু গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে, তাই মনে রাখতে হবে এ টেইল অফ টাফ। এ টেইল অফ এ টাফ হচ্ছে জোনাথন সুইফটের, কিন্তু এ টেইল অফ টু সিটিজ এটা হচ্ছে চার্লস ডিকেন্সের। দ্য ব্যাটল অফ বুকস, দ্য ব্যাটল অফ বুকস হচ্ছে জোনাথন সুইফটের, কিন্তু দ্য ব্যাটল অফ লাইফ এটা আবার চার্লস ডিকেন্সের উপন্যাস। এখানে একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। দ্য ব্যাটল অফ বুকস হচ্ছে জোনাথন সুইফটের, কিন্তু দ্য ব্যাটল অফ লাইফ হচ্ছে চার্লস ডিকেন্সের। এখন পড়ব আলেকজান্ডার পোপকে নিয়ে। আলেকজান্ডার পোপ থেকে 38তম বিসিএস, 40তম বিসিএস এবং 44তম বিসিএস এর প্রশ্ন হয়েছিল। আলেকজান্ডার পোপ এবার 47তম বিসিএস জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এখানে একটা প্রশ্ন হবে। আলেকজান্ডার পোপ একজন মক হিরোইক পোয়েট। তিনি মক হিরোইক পোয়েট এর জন্য বিখ্যাত। তার বিখ্যাত মক হিরোইক পোয়েম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক একটি মক হিরোইক পোয়েম, এটা 40তম বিসিএসে এসেছিল। যে রেপ অফ দ্য লক কেমন রচনা? রেপ অফ দ্য লক হচ্ছে মক হিরোইক পোয়েম। তিনি ইলিয়াড এবং ওডিসির অনুবাদক ছিলেন। আমরা জানি গ্রিক কবি হোমারের বিখ্যাত দুটি মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। তিনি ইংরেজি সাহিত্যে ইলিয়াড এবং ওডিসি এর অনুবাদক ছিলেন। দ্য রেপ অফ দ্য লক যেহেতু 40তম বিসিএসে প্রশ্ন হয়েছিল এটি কেমন ধরনের রচনা, এটি হচ্ছে একটি মক হিরোইক পোয়েম। তাহলে এবার 47তম থেকে এখান থেকে ক্যারেক্টার আসতে পারে, আমার এমনটাই মনে হচ্ছে যে এখান থেকে ক্যারেক্টার আসতে পারে। দ্য রেপ অফ দ্য লকের নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা হচ্ছে বেলিন্ডা এবং প্রেতাত্মা হচ্ছে এরিয়েল। এই তিনটা নাম একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা হচ্ছে বেলিন্ডা এবং প্রেতাত্মা হচ্ছে এরিয়েল। এখান থেকে 44তম বিসিএসে প্রশ্ন হয়েছিল অ্যান এসে অন ম্যান। অ্যান এসে অন ম্যান এটি কেমন ধরনের রচনা? এটি একটি পোয়েম, এটা 44তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে 40তম বিসিএস এবং 44তম বিসিএসে প্রশ্ন হয়েছিল তার দুটি সাহিত্যকর্ম থেকে, যে এগুলো কেমন ধরনের রচনা। যেমন দ্য রেপ অফ দ্য লক হচ্ছে মক হিরোইক পোয়েম এবং অ্যান এসে অন ম্যান হচ্ছে পোয়েম। তো এখান থেকে আবার ক্যারেক্টার আসতে পারে, আর এখান থেকে আবার কোটেশন আসতে পারে। তার কিছু প্রচলিত কোটেশন আছে, যেমন এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা সবাই জানি এটা একটা প্রচলিত একটা প্রবাদ বাক্য, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। এর তিনটা কোটেশন থেকে হয়তো আসতেও পারে। সুতরাং আলেকজান্ডার পোপ একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে পড়তে হবে। এখান থেকে ক্যারেক্টার বা কোটেশন কিছু একটা আসতে পারে। এখন পড়ব হেনরি ফিল্ডিং নিয়ে। হেনরি ফিল্ডিং থেকে 13তম বিসিএস এবং 44তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। হেনরি ফিল্ডিং কেন বিখ্যাত? হেনরি ফিল্ডিং হচ্ছে ফাদার অফ ইংলিশ নোবেল। ফাদার অফ ইংলিশ নোবেল। ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা। স্যার রিচার্ডসনের পামেলা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস। যেমন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, তেমনি ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা। কিন্তু ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স এটা ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেমন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, তেমন ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস টম জোন্স এবং প্রথম সার্থক উপন্যাসিক হচ্ছে হেনরি ফিল্ডিং। তাহলে ফাদার অফ ইংলিশ নোবেলকে হেনরি ফিল্ডিং। ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস পামেলা, এটাকে ব্যঙ্গাত্মক করে তিনি রচনা করেছিলেন জোসেফ অ্যান্ড্রিউস। টম জোন্স অ্যামেলিয়া এটা তার বিখ্যাত উপন্যাস। তিনি আবার নাটক রচনা করেছেন। তার উল্লেখযোগ্য তিনটি নাটক হলো রেপ আপন রেপ, দ্য মডার্ন হাজব্যান্ড, দ্য মক ডক্টর। রেপ আপন রেপ এটা একটু গুলিয়ে যেতে পারে। দ্য রেপ অফ লক আমরা একটু আগে পড়েছিলাম, দ্য রেপ অফ লক হচ্ছে মক হিরোইক পোয়েম আলেকজান্ডার পোপের, এটা 40তম বিসিএস এখান থেকে প্রশ্ন হয়েছিল। আর রেপ আপন রেপ এটা হচ্ছে হেনরি ফিল্ডিংয়ের একটি নাটক। থমাস গ্রে এখান থেকে 36তম বিসিএস, 37তম বিসিএসে প্রশ্ন হয়েছিল, তাহলে 47তম বিসিএস প্রশ্ন হতেও পারে, এটা একটু গুরুত্বপূর্ণ। থমাস গ্রে হচ্ছে একজন গ্রেভিয়ার্ড পোয়েট। তিনি বিখ্যাত ছিলেন ফেমাস ফর এলিজিস। তিনি মূলত এলিজির জন্য বিখ্যাত। তার বিখ্যাত এলিজি হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই একটি এলিজি 36তম বিসিএস, 37তম বিসিএসে এসেছিল। থমাস গ্রে এর বিখ্যাত এলিজি হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এটা 47তম বিসিএসে আবার আসতে পারে, আর না আসলে এখান থেকে কোটেশন আসতে পারে। তার দুটি বিখ্যাত কোটেশন হচ্ছে হয় আর ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফুলি টু বি ওয়াইজ। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। তাহলে 47তম বিসিএস থেকে আবার আসতে পারে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড।
এটি কার লেখা? থমাস গ্রে। অথবা কোটেশন আসতে পারে, হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফুলি টু বি ওয়াইজ, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। সুতরাং 47তম বিসিএসের জন্য থমাস গ্রে একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখন পড়ব ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন থেকে 15তম বিসিএসে একবার প্রশ্ন হয়েছিল, এরপরে অনেক বছর প্রশ্ন হয়নি, 46তম বিসিএসে আবার প্রশ্ন হয়েছে। তিনি ছিলেন মূলত ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। লেক্সিকোগ্রাফার হচ্ছে হু রাইটস এ ডিকশনারি ইন ইংলিশ। যিনি ডিকশনারি রচনা করেন তিনি হচ্ছে লেক্সিকোগ্রাফার, অর্থাৎ ইংরেজিতে প্রথম ডিকশনারি রচনা করেন ডক্টর স্যামুয়েল জনসন। আর এটি 15তম বিসিএস এবং 46তম বিসিএসে এসেছিল। তাছাড়া ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের গবেষক ছিলেন। তিনি শেক্সপিয়ারকে নিয়ে রচনা করেন এ প্রিফেস টু শেক্সপিয়ার, এটা আসতে পারে এ প্রিফেস টু শেক্সপিয়ার। এবার করবো অলিভার গোল্ডস্মিথ থেকে বিসিএসে কখনো প্রশ্ন হয়নি, সুতরাং যদিও প্রশ্ন আসে এটা খুবই ভাষা জ্ঞান থেকে আসবে, এখান থেকে খুব বেশি পড়ার দরকার নেই। তার একটি রচনা দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে এসে। তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ট্রাভেলার অলিভার গোল্ডস্মিথের একটি বিখ্যাত কবিতা। তিনি একটি উপন্যাস রচনা করেন দ্য ভাইকার অফ ওয়েকফিল্ড। তার বিখ্যাত দুইটা কমেডি দ্য গুড নেচার্ড ম্যান এবং শি স্টুপস টু কনকার। অলিভার গোল্ডস্মিথ থেকে যেহেতু আগে কখনো প্রশ্ন হয়নি, প্রশ্ন হলে এখান থেকে আসবে, এত ডিপলি কিছু আসবে না। তারপরে আছে উইলিয়াম ব্লেক থেকে 15তম বিসিএস এবং 43তম বিসিএস থেকে প্রশ্ন এসেছে, তবে দুইবারই প্রশ্ন আসছে। তিনি একাধারে একজন কবি ছিলেন, এক পেইন্টার ছিলেন। হু ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার? উইলিয়াম ব্লেক একাধারে একজন কবি, একজন পেইন্টার ছিলেন। এই কথাটাই 15তম বিসিএস এবং 43তম বিসিএস থেকে আসছে। 47তম বিসিএস থেকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তাও তার দুইটা পোয়েট্রি আছে, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, এটা জেনে রাখা যেতে পারে, তবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।